সুপ্রিয় দর্শক, হোল্ড দ্য ফ্রন্ট পেজ অনুষ্ঠানে আমি সাইদ চৌধুরী আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমার মাঝে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন ব্রিটেনের বাংলা সাংবাদিকতায় জনপ্রিয় মুখ, সাপ্তাহিক বাংলা পোস্টের সম্পাদক ব্যারিস্টার তারেক চৌধুরী। তারেক ভাই, আপনাকে স্বাগত। আসসালামু আলাইকুম সাইদ ভাই, আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। আমাদের মাঝে আরেকজন উপস্থিত আছেন বিশিষ্ট আইনজীবী, লেখক, আপনাদের সকলের পরিচিত ব্যারিস্টার নাজির আহমদ। নাজির ভাই, আপনাকে স্বাগতম। আপনাকে অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় উপস্থিতি, আমরা যারা ইতিমধ্যে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন বিভিন্ন জায়গা থেকে, আপনারা জানেন আমরা প্রতি সপ্তাহের কাগজগুলো নিয়ে আলোচনা করি। আজকে আমরা দেখে নিই এক নজরে সংবাদপত্রের প্রথম পাতার শীর্ষ শিরোনামগুলো। সাপ্তাহিক জনমত আমি হাতে নিলাম। জনমতে দেশের রাজনীতিতে নতুন অস্থিরতা শীর্ষ শিরোনাম করা হয়েছে। আর আছে যুক্তরাজ্য বিএনপিতে নতুন মেরুকরণ, অ্যাসাইলাম পেলেন তারেক রহমান, রাজনৈতিক ফান্ড রেজিং, আড়াই মাসে শতাধিক নেতা নেত্রী লন্ডনে। এই ছিল প্রধান প্রধান শিরোনাম। সুরমা যদি আমরা ধরি, যে সুরমাতেও আসলে একই বিষয়টাকে হাইলাইট করা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ শিবির ভয়াবহ সংঘর্ষ, কক্সবাজারে বৌদ্ধপল্লীতে নজিরবিহীন সহিংসতা, হামলা ছিল পরিকল্পিত, অবৈধ ইমিগ্রেন্ট ধরতে এবার এলিগেশন ডাটাবেজ। তারপরে আমরা বাংলা পোস্টের দিকে তাকালে দেখা যাবে ব্রিটেনে রাজনৈতিক আশ্রয় পেলেন তারেক রহমান, এটাই শীর্ষ শিরোনাম। বৌদ্ধ মন্দির সহ অন্যান্য সংবাদ তো আছেই। নতুন দিন, প্রধানমন্ত্রী বিশ্বব্যাংক বাকযুদ্ধ, পূর্ব লন্ডনে দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনা। সাপ্তাহিক পত্রিকা, লন্ডনে বেনিফিট ক্যাপ বাস্তবায়নের প্রস্তুতি শুরু। আরও আছে বিমানকে আগেই বিলুপ্ত করা উচিত ছিল অর্থমন্ত্রী। বাংলা টাইমস, মানি ট্রান্সফার ব্যবসার দখলে পূর্ব লন্ডন, বিপদে ইতালির অবৈধ ইমিগ্রান্টরা। আছে সিলেট 4 আসনে মনোনয়ন পাচ্ছেন তাজ রহমান। সাপ্তাহিক ইউরো বাংলা, তত্ত্বাবধায়ক সরকার প্রধান হতে রাজি রফিকুল হক, বিশ্বব্যাংকের অর্থায়ন নিয়ে সংখ্যামুক্ত নয় সরকার। লন্ডন বাংলা, পূর্ব লন্ডনের দুর্দর্শ ছিনতাই, গুলিবিদ্ধ এক ব্যবসায়ী, খ্যাতিমান প্রবীণ সাংবাদিক আতাউজ্জামান আর নেই। বাংলা সংলাপ, ইতালিতে অবৈধ ইমিগ্রান্টদের বৈধতা দেওয়ার প্রক্রিয়া শুরু। সাপ্তাহিক বাংলাদেশ, বিশ্বব্যাংক বা পদ্মা সেতু নিয়ে কোনো কথা নয়, নির্দেশ শেখ হাসিনার। সোনালী ব্যাংক তাহলে সরষের মধ্যেই বুধ। এই ছিল আজকের শীর্ষ শিরোনাম। আমরা যদি সাপ্তাহিক জনমত দিয়ে শুরু করি, আপনার কাছে তারেক ভাই জনমত আছে। দেশের রাজনীতিতে এই যে নতুন অস্থিরতা, জনমত যে তাকে শিরোনাম করেছে, তার মাঝে সাবটাইটেলগুলোতে আছে যুবদল সভাপতি সহ 22 জনের রিমান্ড, শতাধিক শিবির কর্মীর বিরুদ্ধে মামলা, শিবির ছাত্রলীগ সংঘর্ষে গুরুতর আহত 25, বৌদ্ধ মন্দিরে হামলার ঘটনায় টেকনাফে 144 ধারা। বাংলাদেশের এই রাজনৈতিক অস্থিরতা এবং এই যে শিক্ষাঙ্গনে সন্ত্রাস এবং অরাজকতা এবং এই যে অসহায় নিরীহ ধর্মীয় সম্প্রদায়ের উপর মানুষের আক্রমণ, এটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? থ্যাংক ইউ সাইদ ভাই। আসলে জনমতের যে হেডলাইন, তাতে কিন্তু হেডলাইনের 2 ছবি মিলে আমি দেশের রাজনৈতিক নতুন অস্থিরতা বলবো। এটা আসলে 2টি ঘটনা দিয়েই প্রেক্ষাপট এটা বলা যায় আর কি। আপনি যদি পদ্মা সেতু, শেয়ার মার্কেট ওভারঅল বলতেন তাহলে একটা বলা যেত আর কি। আপনি যেহেতু জনমতের যে সংবাদ আমি এখানে দেখতে পাচ্ছি, সেটাকে বলবো 2টি ঘটনা। একটা হচ্ছে যেটা বিশাল আলোচিত ঘটনা, অবশ্যই বলবো, যে বৌদ্ধ মন্দির ভাঙচুর হচ্ছে, তা নিয়ে কেউ গ্রেফতার হচ্ছে না। রাজশাহীতে আবার এই যে শিবির এবং ছাত্রলীগের গণ্ডগোল, পাশাপাশি ঢাকায় সর্বশেষ বিএনপি নেতৃবৃন্দকে আটক, এই অবরুদ্ধ, এই 3টি ঘটনাই। তো 3টা ব্যাপারে যদি বলেন, 3টার ব্যাপারে সরকারের নিষ্ক্রিয়তা একটা
প্লাস কিছু ক্ষেত্রে অতি উৎসাহী কাজ আমরা লক্ষ্য করছি। বিশেষ করে যে ঢাকার ঘটনা দেখেন, যে ইদানিংতে ট্রেন্ড হয়ে গেছে, এবং এটা সাধারণের ধারণা যে বর্তমান সরকার যে নিপীড়ন নির্যাতনের যে চিত্র দিচ্ছে, তা থেকে কিন্তু পরবর্তীতে যে সরকারই আসুক না কেন, যদি মনে করেন এই টার্মে না আসুক বিএনপি, আরেক টার্মে আসুক, তারা কিন্তু শিক্ষা নিচ্ছে। এবং আমার যেটা উপলব্ধি যে কেন সরকার বুঝতে পারে না যে এই সরকার শেষ সরকার নয়। কারণ এই যে হয়তো বিএনপিও আগে কিছু কিছু করেছে, যে এই যে অবৈধ করে দেয়া, একটা হলে মামলা, একটা বলেন এর একটু আগেও একটা মামলাতে দেখা গেছে যে ফখরুল টখরুল সবাই হয়ে গেছে, মানে এত বড় বড় মার্ডার, বেডরুমে মার্ডার হয়, অনেক কিছুই হয় না, পটকা ফুটছে ইয়েতে, একজন দিনাজপুর, রাজশাহী, চট্টগ্রামে থাকে, তাদের যে চার্জশিট, মামলা টামলা সব কিছু হয়ে যায়। তো এই বিষয়টা কিন্তু আমার কাছে বেশ মনে হচ্ছে যে সরকার একটু সহনশীল হলেও এতে, মানে বিএনপির ভাষায় যদি আপনি এটাকে বলতে চান যে রাষ্ট্র একটি পুলিশ রাজ্যে পরিণত হচ্ছে, কিন্তু আমরা তো অন্য জায়গায় পুলিশকে অ্যাক্টিভ হতে দেখছি না। যেমন আমরা যদি এই যে সাম্প্রদায়িক যে হামলার কথা যেটা বলা হচ্ছে, যে এই সময় বলা হচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমে যেগুলো এসেছে, যদি আমরা ডিটেলসে যাই, যে গোয়েন্দা সংস্থা জানতো, এরকম কথাও এসেছে, মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পর্যন্ত এটা উল্লেখ করেছেন। তাহলে এইখানে কক্সবাজারের এই বদ্ধপল্লীতে হামলাকে প্রতিহত করবার জন্য সেখানে তো পুলিশ ছিল, এমনকি সেখানে বিডিআরও ছিল, পার্শ্ববর্তী মানে ডাকলে আসার মতো দূরত্বের ভিতরে বিডিআর ছিল, অন্যান্য গোয়েন্দা সংস্থা ছিল। সরকার এই ক্ষেত্রে নীরব কেন? সরকারের স্বার্থটা কি? এটা আমারও প্রশ্ন। বিশেষ করে আমি তো এখানে তাজ্জব বনে যাই, যেটা হচ্ছে যে মানে অন্যান্য সরকারের সময় যেটা ধরে নেওয়া হয় যে বিএনপি মৌলবাদী বা মৌলবাদীর অংশ, জামাত তো মৌলবাদী ধরে নেওয়া হয়। আওয়ামী লীগের আমলে সাম্প্রদায়িক হামলা কেন হবে? এটা তো আওয়ামী লীগের গায়ে লাগার কথা, আওয়ামী লীগ সরকারের গায়ে লাগার কথা। আচ্ছা, আমার শুনতে খারাপ লাগে বাংলাদেশে মন্দির ভাঙবে, এই ধরনের সংস্কৃতি তো অন্তপক্ষে বাংলাদেশের মানুষের মাঝে তো এটা নাই। এটা নাই, এই সংস্কৃতি কেন চলে? সর্বশেষ যেটা হয়েছে শ্রীলঙ্কায় বাংলাদেশ হাই কমিশনে হামলা হয়েছে বিকজ অফ দিস হামলা, বুঝছেন? এটা আগে ঘটনার জন্য। সুতরাং খুবই আমার ব্যক্তিগত খুবই আমার খারাপ লাগছে। দেখি আমাদের নাজির ভাই এই বিষয়টাকে কিভাবে বিশ্লেষণ করেন। না, ব্যাপারটা আসলে যেটা প্রথমে আমরা যদি এই হামলা, বদ্ধপল্লীতে হামলাটাই আলোচনা করি, দেন আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেতে চাই। না, যেটা জনমত যেটা হেডিং করেছে যে রাজনীতিতে নতুন অস্থিরতা, আমি তো মনে করি যে আসলে বাংলাদেশের প্রায় প্রতিটি ক্ষেত্রে একটা অস্থিরতার ভাব লক্ষ্য করা যাচ্ছে। আপনি শিক্ষাঙ্গন বলেন, অর্থনীতিতে বলেন, সোনালী ব্যাংক নিয়ে কি কেলেঙ্কারি হলো, বৌদ্ধ মন্দির, হ্যাঁ, তো এগুলো তো আসলে সব দিক দিয়ে দেখা যাচ্ছে একটা অস্থির পরিবেশ বিরাজ করছে। যেটা আপনি কক্সবাজারের বৌদ্ধপল্লীতে যে ঘটনা, এটা তো আসলে নজিরবিহীন। বাংলাদেশ হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির একটা দেশ, যেখানে আমাদের প্রতিবেশী দেশগুলোতে হাজার বার সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে, কিন্তু সেই দিক দিয়ে বাংলাদেশে অত্যন্ত সুন্দর সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজ করছে। এই ধরনের একটা দুঃখজনক ঘটনা ঘটার পর মানে সরকারের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে গেলেন, গিয়েই উনি দায়ী করে দিলেন বিরোধী দলকে। কিন্তু তাও আবার সাথে না, ওইখানে তো তার দলের লোকেরা মিছিল করে, হ্যাঁ, সরকারি বিরোধী দলের লোকজন উপস্থিত ছিল কিন্তু, এবং বিরোধী দলকে যেহেতু দায়ী করা হয়েছে, ওনারা ইন রেসপন্স সরকারকে দায়ী করেছেন। এই যে ব্লেম গেমটা, আসলে তো রিয়েল কালপ্রিটরা পার পেয়ে যাবে ডেফিনেটলি ওরা সুযোগে। সুতরাং যেখানে গভর্নমেন্টের দায় দায়িত্ব হচ্ছে যে এটা নজিরবিহীন একটা ঘটনার জন্য, আমি তো মনে করি একটা উচ্চ ক্ষমতাসম্পন্ন ইনকোয়ারি গঠন করা উচিত ছিল, যে রিয়েল ব্যাপারটা আনার্থ করা, এরপরে যারা দায়ী তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া। কারণ এটা যদি এক্সাম্পলারি পানিশমেন্ট দেওয়া না হয়, এই ধরনের ঘটনা বাংলাদেশে ছোট্ট একটা ভূখণ্ডে 16-17 কোটি মানুষ বসবাস করে, যে কোনো সময় আরো বিভিন্ন ধরনের ঘটনা ঘটতে পারে, এবং বাংলাদেশের এই হাজার বছরের যে ঐতিহ্য সম্প্রীতি নষ্ট হয়ে গেল। আজকে ওয়ার্ল্ড মিডিয়া এটা আসছে, আজকে তো গ্লোবাল ভিলেজ, এবং এটা এখন পরিকল্পিতভাবে আবার সরকার যেখানে নিজেদের ব্যর্থতাকে ডাকবার জন্য এটাকে মৌলবাদী বা মুক্তমুখের কাজ বলতেছে, কিন্তু প্রতিহত কার কাজের তো পরে আপনি ইনভেস্টিগেশন করে না পরে বলবেন, বলার আগেই যদি বলে দেন তাহলে ইনকোয়ারি হবে ওইটাকে প্রতিষ্ঠা করার জন্য। আচ্ছা নাজির ভাই, আমরা যদি যেহেতু সময় কম, ছোট ভাবে যেতে হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আপনি পড়াশোনা করেছেন, এই যে আমরা যে পত্রিকার পাতায় যে ওপেন গুলাগুলির চিত্র দেখছি, আপনি আপনার অভিজ্ঞতা থেকে বলেন তো এইটার পিছনে কি জিনিস কাজ করছে, কেন অ্যাড করতে চাই, যদিও নিজের সুর বাজবে। আমি পড়াশোনা করেছি এবং
সাংবাদিকতা করেছি ডে ওয়ান থেকে। আমি ইউনিভার্সিটি আচ্ছা। প্রেস ক্লাব প্রেসিডেন্ট ছিলাম এবং ডেইলি স্টারে সাংবাদিকতা আচ্ছা, করতাম। আচ্ছা। সুতরাং সেক্ষেত্রে থেকে আমার এক্সপিরিয়েন্সটা আমি বলতে পারবো। প্রথমত এই ঘটনা সম্পর্কে আমি জানি না, কিন্তু এই জিনিসটা মানে যা পত্রিকায় দেখেছি, আপনি যা দেখছেন তাই, আমার সরাসরি কারোর সঙ্গে কথা বলার সুযোগ হয়নি। কিন্তু আমি রাজশাহী ইউনিভার্সিটি যখন পড়াশোনা করেছি, শিবিরের দাপট দেখেছি, মৈত্রীর দাপট দেখেছি, ছাত্রলীগের দাপট দেখিয়েছি, তিনটা দলেরই আমরা দাপট দেখেছি। যেটা বলে যেটা আমার সবচেয়ে খারাপ লাগছে সর্বশেষ যেটা দেখলাম, যে প্রক্টরকে ছাত্রলীগের লোকজন ধরে নিয়ে যাচ্ছে, গুলি তো বাদ দিলেন, ধরে নিয়ে যাচ্ছে যে কেন প্রোটেকশন দিলেন বা কেন তাদের পক্ষে কাজ করলেন না, প্রক্টরের ছাত্ররা কেন হাত ধরবে। মানে এটা খারাপ লাগছে এই জন্য যে রাজনীতি কি পর্যায়ে পৌঁছেছে। আরও বলবো না, এখন দেখি ছাত্রলীগের মিটিংয়ে বা ইয়ের মিটিংয়ে মানে ভাইস চ্যান্সেলর চলে যান। আগে হয়তো ফর্মাল কোনো সেমিনার হলে যেতেন, রাজনীতি আগেও করতেন, শিক্ষকরাও করতেন, কিন্তু এখন শিক্ষকরা একেবারে নগ্ন হয়ে গেছেন। এটা বিশ্ববিদ্যালয় পর্যায়ে এরকম ছিল না আর কি। তো এইটার ঘটনা যেটা হচ্ছে, বলবো যে ছাত্রলীগ যেভাবে দেখা যাচ্ছে মানে রামদাও নিয়ে গুলি করতেছে, ভিডিও, তারপরও প্রকাশ্যে এত কিছু দেখার পরও কেউ ধরা পড়তেছে না, কারোর বিরুদ্ধে মামলা হচ্ছে না, উল্টা মামলা হচ্ছে। এটা একটা হাস্যস্কর ব্যাপার মনে হয় যে সরকার কি করছে। শিক্ষামন্ত্রী বলেছেন, বলার তো দরকার নাই, বাবা পত্রিকা সামনে নেন, এই তিনজন কে কে, এই যে জনমতি দেখলেন, উনি বলেন যে এই পুলিশ কমিশনার এই তিনজন কে কে ধরে নিয়ে আসেন, তারা কি জন্য নিল এটা বলুক। এটা বললে উনি বলছেন যে এইসব বদমাইশ ছেলেটালের দরকার নাই, আমি দল ফল বুঝি না, বলার দরকার নাই, অ্যাকশন আপনি বলেন যদি এটা কোনো ব্যাপার না। জাস্ট একটা এডিশন শিবিরের করব। লোকজনকে ধরেন, তারা মানে অস্ত্র নিয়ে যে বেরোচ্ছে, দেয় তাকে ধরেন, তাদেরকে সোজা ধরেন। কথা। এটা তো কঠিন ব্যাপার না, এবং এখন ভিডিও তো- আছে, ছবি আছে। এখন তো ভিডিও, Just হ্যাঁ। একটু অ্যাড করবো মিস্টার তারেক সাহেবের সাথে, যে শিক্ষামন্ত্রী হচ্ছেন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। Right. এমসি কলেজে হোস্টেল জ্বললো, উনি কাঁদলেন। প্রথম আলোতে আসছে, উনি বলছেন যে রাজশাহী ইউনিভার্সিটির ব্যাপারে যে এই ধরনের বদমাশ ছেলেদের দরকার নেই, টেলিভিশনে আসছে। আসছে। তো এই দায়িত্ব থেকে তো এগুলো বলার কথা নয়, এখানে তো অ্যাকশনের দরকার। উনি অর্ডার দেবেন, অ্যারেস্টেড হবে, কেস হবে, না হলে উনি পর্যায় করে চলে আসবেন। কিন্তু এখানে কান্না করবেন, গালি দেবেন, সেটা তো উনার দায়িত্ব নয়। উনি যদি বিরোধী দলে থেকে যদি এগুলো বলতেন তাহলে এটা কথা ছিল, কিন্তু উনি সরকারের পাওয়ারফুল মিনিস্টার, উনি ছাত্র রাজনীতি নিজে করেছেন, এটা গৌরবোজ্জ্বল আজকে অতীত জাতীয় আছে। দৈনিক সমূহে অনেক ছবি এসেছে, আরো ছবি এসেছে, এবং যার হাতে সবচেয়ে বেশি সময় পিস্তল দেখা গেছে এই লোকটা বাদী হয়ে মামলা করেছে অন্যান্যদের উপরে। এই কথাটাও এসেছে, আজকের মিডিয়া এসেছে। তো একটা এই মামলা হলো কোথায় না যাচ্ছে তাদের। আমাদের শিক্ষাঙ্গন যাচ্ছে কোথায়? এটা হচ্ছে একমাত্র আমাদের মূল্যবোধের অবক্ষয়। না, এটা মূল্যবোধটা আমাদের যদি বিলিভ করি, ছাত্রলীগ এই যে অস্ত্রধারীকে টিকার জন্য আওয়ামী লীগের দরকার নেই, শেখ হাসিনার এইসব অস্ত্রধারীর দরকার নেই। ঠিক আছে, অনেক সময় দরকার পড়ে ছাত্ররা, কিন্তু সংগঠনের দরকার পড়ে। এই ধরনের অস্ত্রবাজরা যে দলেরই হোক, এরা তো পার্টির জন্য সহায়ক না, এরা তো এটা আপনি বললে তো হবে না, এটা প্রধানমন্ত্রী বলতে এবং হবে, একটা কথা আর আছে এটা যে বলতে হবে যে আমাদের অস্ত্রধারীদের দরকার অনেক নেই। সময় বলা হয়ে থাকে যে আইন তার নিজস্ব গতিতে চলবে বা ল উইল টেক ইট ওন কোর্স। এটা বাংলাদেশের জন্য মোটেই সত্য নয়। আইনের হাত পা নেই, আইনকে চালাতে হবে, নাহলে তো সেখানে গিয়ে আপনি ওই বাস্তবে গিয়ে স্টপ হয়ে যাবে। সুতরাং আপনি যদি নির্দেশ না দেন, পুলিশ যদি অ্যাকশন না নেয়, কেস হবে না, মামলা আমরা হবে না। যেহেতু সব কাগজগুলোর জন্য এটা আজকে ছিল প্রধান শিরোনাম, এবং বিষয়বস্তুগুলো একেবারে রাজনীতির সাথে জড়িয়ে গেছে, তো এই জন্য আমরা আর এই বিষয়ে সময় দিতে পারলাম না। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব। বিরতির পর এসে আমরা একবার এই দেশের এখানখানে আমাদের সমস্যা নিয়ে কথা বলবো, তারপর আমরা অন্যান্য বিষয়ে আলোকপাত করব। ততক্ষণ দর্শক আমাদের সাথেই থাকুন।